পুলিশের নিরাপত্তার আশ্বাসেও আতঙ্ক কাটছে না মানুষের মধ্যে। আগামীকাল শাটডাউন কর্মসূচি ঘিরে থমথমে রাজধানী। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন, গেল রাত থেকে ভোর পর্যন্ত গাজীপুর ও সাভারে পুড়ল 4 বাস। সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারকেই দমন করতে হবে বললেন আমির খসরু। নির্বাচনের আগে সহিংসতা রোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ। পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে প্রকাশ্যে গুলি করা 2 কিলার সহ 5 জনকে পাকড়াও ডিবির। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে হত্যাকাণ্ড। বিবিসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষতিপূরণ চাইবেন $1 বিলিয়ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক, তবে পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা। গ্রেপ্তার হয়েছে দলটির 44 নেতাকর্মী। আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা ও এর আশেপাশের জেলায় মোতায়েন করা হয়েছে 14 প্লাটুন বিজিবি। রাজধানীর পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সামগ্রিক তৎপরতা নিয়ে জানাতে কারণবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অনেক জানাবেন, এই লকডাউনকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? আমরা কিছু সাধারণ মানুষের কথা শুনছিলাম, তারা বেশ আতঙ্কিত এই পরিস্থিতি নিয়ে। তারা কি বলছেন, তাদের কি মন্তব্য? সাথে আগামী কাল হচ্ছে 13ই নভেম্বর, একটি দলীয় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ হচ্ছে কালকে লকডাউন কর্মসূচি দিয়েছেন এবং ওই একই দিনে কিন্তু হচ্ছে ওই দলের সভানেত্রী শেখ হাসিনা সহ 3 জনের কিন্তু রায়ের দিনক্ষণ নির্ধারণ করার কথা রয়েছে। এইটিকে কেন্দ্র করে তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর কিন্তু গত 2 দিন থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকে সকালেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 2-1টি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এটিকে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের পেট্রোলিং, চেকপোস্ট এবং সব কিছুই বাড়িয়ে দিয়েছে এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু গতকালকে কিন্তু ডিএমপি কমিশনার জানিয়েছেন যে এই 13 তারিখকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, তবুও কিন্তু এই যে এরকম ঘটনা ঘটছে, তবে সেগুলোকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলছেন, যে 2-1টি জায়গায় এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এই বিষয়টিকে হচ্ছে সাধারণ মানুষ বলতে নারাজ, যে তারা সাধারণ মানুষ মনে দাবি করছেন যে আইন শৃঙ্খলার অবনতির কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং সাধারণ মানুষ বলছেন যে তারা যাতে এই আইন শৃঙ্খলা বাহিনী যাতে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম পরিচালিত করে, যাতে এতে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয় এবং জানমালের ক্ষতিও হচ্ছে এবং সাধারণ মানুষ দাবি করছেন যে এই অগ্নিসংযোগের কারণে কিন্তু তাদের অফিস আদালতে বের হওয়ার জন্য ঝুঁকিতে থাকতে হচ্ছে এবং পেট্রোল বোমা বা ককটেলের মতো বিস্ফোরণ ঘটাচ্ছে যে কোনো স্থানে, সেটাও কিন্তু তারা বলছেন যে এটাও যাতে দ্রুত নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যায়। এবং আজকেও কিন্তু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কেউ নাশকতা বা এরকম অগ্নিসংযোগ করার চেষ্টা করে তাদেরকে কিন্তু কঠোর হস্তে দমন করা হবে এবং এও জানিয়েছে যে তারা যে সাধারণ মানুষ যদি কোনো নাশকতার আর কোনো সম্ভাবনা কোথাও দেখে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য আহ্বানও জানিয়েছেন ডিএমপির পক্ষ থেকে। তো সাথী, এই ছিল আমার কাছে কারণবাজার এলাকা থেকে আইন নিরাপত্তার সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ অনেক। গভীর রাতে পেট্রোল ঢেলে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কেউ হতাহত না হলেও পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম। এদিকে এক রাতে গাজীপুরে 3টি ও আশুলিয়ায় একটি বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বুধবার রাত 2টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমতলী এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে দেয়া হয় আগুন। কে বা কারা দেয়াল টপকে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। বিষয়টি টের পেলে নৈশ প্রহরী খবর দেন স্থানীয়দের। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তার আগেই পুড়ে যায় অফিসের নথিপত্র ও সরঞ্জাম। হঠাৎ করে দেখি আমি ঘুমাইছি, আগুনে যাও যাও করে রয়েছে ভিতরে চিল্লাচিল্লি ছুটে আমরা 2 আইছি। আর পরে দেখি কুদুনালি মোটরে পানি দিয়ে আর ম্যানেজারে লইয়া পানি দিয়া লিবাইতেছে।
তবে ব্যাংকের ভল্টে রাখা টাকার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো দুর্বৃত্তরা বা কোনোভাবে ওই জানলা দিয়ে আগুন ধরাই দিয়ে গেছে এরকম মনে হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে গাজীপুরে আলাদা জায়গায় 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজন লোক বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান। দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু আমরা নেবানোর জন্য দেখি কোনো লোক নাই। শেষ রাইতে আইয়া নিরহ মানুষের ক্ষতি এই আর কি। ভোর 5টার দিকে আগুন দেয়া হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরে আরেকটি বাসে। এছাড়া কালিয়াকৈর নবীনগর সড়কে চক্রবর্তী এলাকায় জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান মঙ্গলবার রাত 10:30টার দিকে মোটরসাইকেলে এসে আগুন দেন 2 যুবক। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বড় ধরনের কোনো ইস্যু হয় নাই, যে পুলিশ খুব দ্রুত চলে গেছিল। পুলিশ পেট্রোলিং এর মধ্যেই ছিল, এর মধ্যে আর কি এই কাজ করে গেছে। কারা জড়িত চেষ্টা আমরা করবই। এদিকে ভোরে আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে থেমে থাকা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চালক জানান ভোরে মোটরসাইকেলে 4 জন এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যান। তা বাসে আমার গায়ে লাগছে, আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। 4 জন মানুষ আইছিল হেলমেট পরা, 2টা হুন্ডা নিয়ে। এই একটা গাড়ি আমার সঙ্গে চলে, এখন আমি একবারে পথে বসে গেছি। বাসে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। শেখ নিগার সুলতানা, টিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজনের উপর 1 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে চৌরঙ্গি পাহাড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, আমরা যেমনটা দেখছিলাম বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এতে পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে উঠছে এবং আমরা যেটা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কড়া বার্তাও দেওয়া হয়েছে। আপনি যে জায়গায় আছেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর জনমনে কি প্রভাব পড়ছে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের জানাবেন। সাথে আমরা এখন আছি চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় এবং আমরা এখান থেকেই মূলত চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আসলে জানাতে চাই। প্রথমে চট্টগ্রাম বন্দরের যে আশেপাশে সভা সমাবেশ, যে কোনো রাজনৈতিক শ্রমিক সংগঠনের যে সভা সমাবেশ, সেটি সিএমপির যে বিশেষ অধ্যাদেশ সেটির মাধ্যমে মূলত মেট্রোপলিটন পুলিশ 1 মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে এবং এর আশেপাশে কোনো আসলে সভা সমাবেশ, কোনো ধরনের মিছিল আসলে করা যাবে না। এবং এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে চিহ্নিত এবং এই বন্দরের উপর নির্ভর করে দেশের অর্থনীতির যে লাইফলাইন সেটি বলা হয়। তো মোটা দাগে সেই বন্দরের নিরাপত্তার জন্য মূলত 1 মাসের জন্য সেটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের আরও 52টি রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে বিশেষ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে গত কয়েক মাস ধরে চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনা ঘটছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। সেটির পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ তিনি ওয়্যারলেসের চট্টগ্রামের যে 16টি থানা রয়েছে সেই সমস্ত টহল টিম, মোবাইল টিম, থানা সড়ক পর্যায়ে কাজ করছে, তাদেরকে আসলে নির্দেশনা দিয়েছেন যে কোনো অস্ত্রধারী যদি আসলে মাঠে বের হয় বা রাস্তায় তারা দেখতে পান প্রকাশ্যে, তাহলে ব্রাশ ফায়ার করার আসলে তিনি নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেকটি ইউনিটকে আসলে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ধরনের নাশকতা, অস্ত্রবাজি ঠেকাতে তারা কিন্তু সর্বোচ্চ নজরদারি যেটি করার সেটি রাখার জন্য আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রামে আগামীকালকে যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া যে আওয়ামী লীগ তাদের যে একটি লকডাউন কর্মসূচি রয়েছে, সেই কার্যক্রমকে সামনে রেখে যে ঝটিকা মিছিল থেকে শুরু করে কোনো ধরনের নাশকতা যাতে করতে না পারে, গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি 13টি জায়গায় কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচন সামনে রেখে মব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আমির খসরু বলেন, দলটির কর্মসূচিও স্থগিত আছে, তাদের নিয়ে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। সহিংসতা করলে সরকারকে তা নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও বলেন, কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না।
না, বরং নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে উৎসাহ উদ্দীপনা চলছে। বিদেশি কূটনীতিকরা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না, বরং তারা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আগামীতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত থাকতে হবে। সবারই কনসার্ন থাকবে, আইন শৃঙ্খলা একটা বিষয়, এটা সবসময় সকলেরই কনসার্ন থাকবে, আমাদেরও কনসার্ন আছে। তো সেটা তো আজকে যেটা, এটা তো সরকার, আমরা আশা করছি তাদের আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে, আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে। এটা আমরা সবাই আশা করি সরকারের কাছ থেকে। 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থার কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত সহ 8 দল। আজ মগবাজারে লিয়াজো কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে থেকে সরকারকে সহযোগিতার কথাও জানায় দলগুলো। ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায়তারা করছে, 13 তারিখে তারা শাটডাউন, লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো, ককটেল নিক্ষেপ, এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে খুন হন শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে ইমন এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পুরান ঢাকার আলোচিত হত্যাকাণ্ডে জড়িত 2 কিলারকে ধরার পর ব্রিফিংয়ে সব তথ্য দিয়েছে ডিবি। রাজধানীর ব্যস্ততম পুরান ঢাকার আদালত পাড়ার একটি হাসপাতাল গেটের দৃশ্য এটি। গেল সোমবার প্রকাশ্য এভাবেই গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। একটি মামলার সাক্ষ্য দিয়ে বেরিয়ে প্রাণ হারান তিনি। তখন থেকেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই হত্যার ঘটনা। অবশেষে মাত্র 2 দিনের মধ্যে হত্যায় জড়িত 2 কিলারকে গ্রেপ্তারের তথ্য জানায় ডিবি। সংস্থাটির প্রধান জানান, হত্যার জন্য মাত্র 2 লাখ টাকায় তাদের ভাড়া করেন মামুনের এক সময়ের সহযোগী রনি। 2 লাখ টাকা পে করছে, তার ভিতর থেকে 1,53,000 সামথিং টাকা আমরা উদ্ধার করেছি, যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে। মামুন হত্যার ঘটনায় মোট 5 জনকে আটক করা হয়েছে। এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। ঘটনার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। ডিবি বলছে, এর আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করে শীর্ষ সন্ত্রাসী ইমন এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরো কেউ যদি জড়িত থাকে, সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি, হত্যাকাণ্ডের নেপথ্যে যে এটা সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। তারা সহ হত্যায় জড়িত শামীম, ইউসুফ, রুবেলকেও গ্রেপ্তার করা হয়েছে। 26 ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে 5ই আগস্টের পট পরিবর্তনের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে বেশ কিছু অপকর্ম করেছে, তাদের বিষয়েও ডিবি তৎপর রয়েছে বলে জানানো হয়েছে। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 112, পটুয়াখালী 2। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি পটুয়াখালী 2 আসনে। বরিশাল বিভাগে 21টি আসনের মধ্যে 16টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাকি আসনগুলোতে এখনও তাদের মনোনয়ন প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। তার মধ্যে এই আসনটিতেও প্রার্থী চূড়ান্ত করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখানে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, তাদের কথা জানবো এবং একই সাথে যে ভোটার রয়েছে তাদের প্রত্যাশা জানবো। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব, এখানকার রাজনীতিবিদ আপেল মাহমুদ ফিরোজ। স্বাগত আপনাকে। এখানে আমরা দেখেছি যে অনেকজন প্রার্থী রয়েছেন এবং আপনার কাছ থেকে জানবো আসলে কতজন মূল প্রার্থী রয়েছেন যারা মনোনয়ন প্রত্যাশী এবং তারা কি ধরনের প্রত্যাশা করছেন। আমি আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির সদস্য সচিব। উপজেলা বিএনপির পক্ষ থেকে, পৌর বিএনপির পক্ষ থেকে ডিবিসিকে অশেষ ধন্যবাদ। আমরা এখানে বিএনপির 4 জন প্রার্থী দাবি করছেন। আমাদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক, নির্বাহী কমিটির মনির হোসেন সাহেব, সাবেক এমপি শহীদুল সাহেব, নির্বাহী কমিটির সদস্য ফারুক সাহেব,
কৃষিবিদ মিজানুর রহমান লিটু, এই 4 জন দাবি করছে এখানে। আমাদের তারেক রহমান কিমি খুঁজছেন এই বাহুবল পটুয়াখালী 2 থেকে। হ্যাঁ, আমরা ধানের শীষের পক্ষে আমরা কাজ করব। ধানের শীষ আমাদের তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান জাকি দেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে কাজ করবো ইনশাল্লাহ। আমরা এখানেও দেখেছি যে কয়েক গ্রুপেরই লোকজন রয়েছেন আপনাদের মনোনয়ন প্রত্যাশী যারা, তাদের মধ্যে থেকে অনেকেরই এখানে নেতাকর্মী রয়েছেন। এখানে একটি রাজনৈতিক সহ অবস্থান দেখছি, এই সহ অবস্থান কি অন্য দলের ক্ষেত্রেও বজায় থাকবে কিনা? আমাদের এই জায়গায় যে রাজনৈতিক কয়েকটা গ্রুপ কথা বলেছেন, আমরা ইনশাল্লাহ ধানের শীষের যে প্রার্থী হবেন আমরা তার পক্ষে সবাই একাত্মভাবে কাজ করবো ইনশাল্লাহ। ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আপনারা যে তাদের কাছ থেকে কি শুনছেন, তারা আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারবেন কিনা? আমরা ভোটের দ্বারে দ্বারে ঘুরছি, বিভিন্ন হাট বাজারে, বিভিন্ন এই দোকানপাটে, বিভিন্ন বাড়িতে আমরা তারেক রহমানের 21 দফা এই দেশ নায়ক যে 21 দফা দেশে যেভাবে দেশ চলবে সেটা বলছি। এবং আমরা ভোটারদেরকে আশ্বাস পেয়েছি তারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে চায় এবং তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী দেখতে চায়। এই এলাকার পিছিয়ে পড়া এই জনপদের কি কি সংকট রয়েছে এবং সেই সংকট সমাধানে জাতীয়তাবাদী দল কিভাবে কাজ করবে? আমাদের এই বাহুফলে সংকট, আমাদের 1 নম্বর সংকট বগা সেতু। আমাদের বগা সেতু প্রাণের দাবি। আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে ইনশাল্লাহ এই বগা সেতু কাজ হবে। আর একটি সমস্যা আমাদের নদী ভাঙ্গল এই বাহুফল থানায়। এই নদী ভাঙ্গলের জন্য আমাদের জাতীয়তাবাদী দলের সরকার গঠন করলে এই নদী ভাঙ্গল রোধ করবেন। আমাদের দাবি ভোলা থেকে তেঁতুলিয়া নদী থেকে ভোলা ফেরি ও জায়গা থেকে কক্সবাজার থেকে চিটাগাং থেকে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আমাদের সরাসরি কুয়াকাটা পর্যন্ত যেতে পারবে, বরিশাল পর্যন্ত যেতে পারবে এবং আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হবে। এখানে আমরা দেখেছি যে অন্যান্য দল রয়েছে, রাজনৈতিক দল। আপনারা আসলে মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আমাদের ধানের শীষের প্রার্থী আমরা যেই আমাদের নেতা তারেক রহমান দেবে ক্রিমিনালের লোক, আমরা ইনশাল্লাহ 100% আশাবাদী। এ জায়গায় আমরা ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবে। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? জি, মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? প্রতিদ্বন্দ্বী জামাতকে দেখছে, কিন্তু আমরা জামাতকে আমরা মূল প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমাদের ভোট কয়েক লক্ষ, আর জামাতের ভোট ছিল 7000 এই বাহুফলে। আমরা জামাতকেও প্রতিপক্ষ মনে করি না। যেমনটি শুনছিলেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে এখানে বিএনপি তাদের মনোনয়ন তার চূড়ান্ত করেনি। তারপরে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সাংগঠনিক দিক থেকে তার পক্ষে হয়ে কাজ করবেন, যাকে মনোনয়ন চূড়ান্ত করা হবে এবং ভোটারদের যে প্রত্যাশা রয়েছে সেটি পূরণে কাজ করবেন। তো এখন পর্যন্ত এতটুকুই ছিল। পরবর্তীতে বিকেল 5টা বুলেটিনে আমরা অন্য পটুয়াখালী 3 আসনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলবো। সে পর্যন্ত দেখতে চোখ রাখুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। 2024 সালে নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। নির্বাচন কমিশন আগামীকাল থেকে যে সংলাপের আয়োজন করেছে সেই সংলাপে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির 14 দল সহ যারা 24-এর ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক সংলাপে না আহ্বান করে রমজানে বাজার স্থিতিশীল রাখতে চিনি ও সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনটা জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, পে কমিশনের একটি ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে, তবে এর বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। বাজারটা স্টেবল আছে যে রমজানে থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। তো অনেকগুলো গাড়ি আছে, অনেক কয়েকশো গাড়ি পড়ে আছে, ওটা ফিটনেস কিছুই হবে না, তখন আমরা ওগুলোকে বলেছি স্ক্র্যাপ করে নিলাম করে দিতে। মাহমুদুল জয়ের সেঞ্চুরিতে সিলেট টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, তার কাছ থেকে জেনে নিব সিলেট টেস্টের সর্বশেষ খবর। যুক্ত হচ্ছে তার সাথে। শাহরিয়ার, জানাবেন আয়ারল্যান্ডকে 300 নিচে তো থামানো গেছে, প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর কেমন হলে জয়ের সম্ভাবনা আরো বাড়বে বলে মনে করছেন?
দেখেন, এক কথা যদি বলতে যাই, আসলে এমন একটা দিনের জন্যই টেস্ট ক্রিকেটে আমরা সাধারণত অপেক্ষা করে থাকি, যেটা সাধারণত সচরাচর বাংলাদেশ করতে পারে না। তবে আজকে যেটা করতে পেরেছে অনেকটা অবিশ্বাস্য বলে চলে। যদিও এই ব্যাটসম্যানদের ক্রেডিটটা তো অবশ্যই আছে, তারপরও যদিও প্রতিপক্ষ যেহেতু অত আনকোরা আয়ারল্যান্ড, তারাও হয়তোবা খুব বেশি টাইট বোলিংটা করতে পারেনি। তারপরও এখন যে পর্যন্ত যেরকম আছে বাংলাদেশের, যেহেতু একটা ওপেনিং পার্টনারশিপ 168-তে গিয়েছে, এখন মমিনুল এবং জয় ব্যাটিং করছে, জয় এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন। সো এখন যেরকম আছে, যে আমরা সাধারণত সিলেটে যেরকম দেখি, সাধারণত যদি প্রথম ইনিংসে যদি 400 450 এরকম একটা রান করা যায়, তাহলে কিন্তু জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং বাংলাদেশ কিন্তু সেই পথেই এগোচ্ছে। এখন বাংলাদেশের এখন যে অবস্থা আছে তাতে কিন্তু অনেক টাইম যদি বলি যে 500 করাও অসম্ভব কিছু না। তো আমরা আশাই করতেই পারি যে অন্তত যে এখন যে ফ্লোতে বাংলাদেশ ব্যাটিং করছে, সাধারণত শেষ বিকেলের দিকে একটু ওই সময়টা একটু ক্রুশাল টাইম, ওই সময় যেহেতু উইকেট পড়ার সম্ভাবনা থাকে, তো সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি শেষ বিকেলেও তাদের শক্ত অবস্থাটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ এখান থেকে একটা ভালো রান করবে এবং বাংলাদেশ যদি দেখা যাচ্ছে যে এই রানটা যদি 500-র উপরে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু শুধু জয় না, একটা ইনিংস জয়েরও কিন্তু একটা সম্ভাবনা আছে। বাংলাদেশ যেহেতু আয়ারল্যান্ড প্রথম ইনিংসে 286 করেছে, সো এখানে যদি বাংলাদেশ যদি 250-এর মতো একটা লিড দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আয়ারল্যান্ড যেহেতু ছোট প্রতিপক্ষ, সেখানে কিন্তু প্রেসারের পরে তারা ইনিংসেও ব্যবধানেও হারতে পারে। সাথী, অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার। রমজানে নিত্য পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে আমদানি জটিলতা এবং জ্বালানির সংকট দূর করার দাবি জানিয়েছে আমদানিকারকরা। রাজধানী মতিঝিলে এক মত বিনিময় সভায় রোজায় ব্যবসায়ীদের হয়রানি না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বলেন, কোনো পণ্যের সংকট তৈরি হলে খুচরা ব্যবসায়ীদের না ধরে তা আমদানির তথ্য যাচাই বাছাই করতে হবে। আসছে রমজানে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI। সাধারণ ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ীরাই কিন্তু সভায় আমদানিকারকরা বলেন, বাজার স্থিতিশীল রাখতে চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ব্যবসায়ীদের দাবি, বাজার নিয়ন্ত্রণের নামে যেন খুচরা বিক্রেতাদের অহেতুক হয়রানি করা না হয়। আমরা যে পর্যন্ত ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের উপর থেকে দৃষ্টি না সরাবো, সে পর্যন্ত আপনার কোনো কিছু সমাধান হবে না। ভোজ্য তেল এবং চিনি যে সরকারি রেট যেটা আছে, এখন কিন্তু গভর্নমেন্ট কোনো কিছু দেখতেছে না। আমাদের যে বিশাল লস হচ্ছে, এটাতে কিন্তু সরকারের কোনো নজর নাই। নিত্য পণ্য সরবরাহকারীরা বলেন, তেল, চিনিসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারকে শিল্প কারখানার জ্বালানির নিশ্চয়তা দিতে হবে। তাদের শঙ্কা, উৎপাদন ব্যাহত হলে সংকট এড়ানো কঠিন হবে। 30,000 টন প্রোডাকশন করে আমাদের লোকালি, বাকি সব 21 লাখ টনে আমরা আমদানির উপর নির্ভরশীল। আজকে যারা আমদানিকারক, তাদের উপর সম্পূর্ণ আমরা ডিপেন্ডেন্ট। যদি তারা বাজারে সঠিকভাবে সঠিক সময়ে সমপরিমাণ মাল সাপ্লাই না দিতে পারে, সেই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার না হলে চিনি উৎপাদনে ব্যাহত হয়। সো এই ক্ষেত্রে চিনি যে মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনশিওর করতে পারলে কোনো সমস্যা হবে না এবং মূল্য ইনশাল্লাহ স্থিতিশীল থাকবে। এ সময় FBCCI এর প্রশাসক ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস দেন। আপনার যে কনসার্ন, আমার বিশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এখানে আছেন, তিনি এটার শুনলেন। ব্যবসায়ীদের স্বার্থ নষ্ট হবে এরকম করে কোনো অভিযান আশা করি আমরা দেখব না। দেশের অর্থনীতির স্বার্থে পণ্য আমদানির আড়ালে অর্থ পাচার বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা। সঠিকভাবে, সুন্দরভাবে। মোস্তফা মাহবুব, DBC নিউজ, ঢাকা। গাইবান্ধায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 40 টাকা। গেল সপ্তাহে পাইকারি বাজারে যেখানে দাম ছিল 70 টাকা, তা এখন দাঁড়িয়েছে 100 থেকে 110 টাকায়। খুচরা পর্যায়ে দাম আরও বেড়ে কেজি প্রতি 120 টাকা ছুঁয়েছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় এই মূল্যবৃদ্ধির মূল কারণ। তারা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই কমে গেছে। অন্যদিকে মৌসুমি পেঁয়াজের মজুদ শেষের পথে। সরকারের নীতি সহায়তার অভাবে উৎপাদন বাড়াতে পারছেন না দেশীয় তেল শোধনাগারগুলো। উদ্যোক্তাদের অভিযোগ, একই জ্বালানি তেল সরাসরি আমদানি করলে বেশি দামে কেনে বিপিসি, আর স্থানীয়ভাবে পরিশোধিত জ্বালানি তেলে বাধ্যতামূলক দেয়া হয় কম দাম।
ব্যবসায়ী নেতারা বলছেন, বাণিজ্যের এসব বৈষম্য দূর করা না গেলে জ্বালানি তেল পরিশোধন শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ কঠিন হবে। দেশে এখন ডিজেল, অকটেন, পেট্রোল সহ জ্বালানি তেলের বার্ষিক চাহিদা প্রায় ৭৫ লাখ টন, যার মধ্যে অকটেন এবং পেট্রোলে বাংলাদেশ অনেকটাই স্বয়ংসম্পন্ন। গেল কয়েক বছরে বাংলাদেশেই গড়ে উঠেছে ৪টি বেসরকারি পর্যায়ের রিফাইনারি মিল। এখন এই সব রিফাইনারি মিলেই ক্রুড অয়েল আমদানি করে তা রিফাইন করে বাংলাদেশের বাজারে সরবরাহ করা হয়। কিন্তু উদ্যোক্তারা বলছেন, ক্রুড থেকে তেল পরিশোধনের সক্ষমতা বাড়লেও এখনও এর একমাত্র ক্রেতা সরকারি প্রতিষ্ঠান বিপিসি আমদানিতেই বেশি আগ্রহী। কনডেনসেট এবং নাফতা, এটা হচ্ছে গ্যাস বিল, যেখানে গ্যাস ফিল্ডটা আছে। সৌদি আরবের সাথে আমরা ডাইরেক্ট ব্যবসা করতে চাই। আমরা এখন যারা কনডেনসেট নিয়ে আসতেছি, নাফতা নিয়ে আসতেছি, আমরা থ্রু এজেন্ট, মানে ট্রেডাররা আমাদের প্রফিটটা নিয়ে নিচ্ছে। উদ্যোক্তারা মনে করেন, সরাসরি জ্বালানি তেল আমদানি না করে ক্রুড বা অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়ে তা পরিশোধন করলে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। মাথায় রাখতে হবে যে এই সেক্টরটা শুধু জ্বালানির জন্যই না সম্ভব হবে, এটার সাথে অনেকগুলো কেমিক্যাল, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ইনসেকটিসাইড ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যালের একটা বড় প্রয়োজনীয়তা আছে। আর এজন্য সরকারি ক্রয় নীতি সংশোধন করার পাশাপাশি ধীরে ধীরে জ্বালানি তেল ক্রয় বিক্রয় সরকারি নিয়ন্ত্রণ থেকে উন্মুক্ত করা হলে তেল সংশোধন শিল্পে বাড়ানো সম্ভব সৌদি আরবের বিনিয়োগ। পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট অথবা রিফাইনারি, ক্রুড অয়েল, এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলো যদি বাংলাদেশে হয় উইথ দ্য কোলাবোরেশন উইথ সৌদি আরব, বাংলাদেশের টেকনোলজি ডেভেলপড হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট আরও বাড়বে। বিনিয়োগের নিশ্চয়তা আর বাণিজ্যের বৈষম্য দূর হলে এদেশে যৌথ বা সরাসরি বিনিয়োগ বাড়বে, এমনটাই মনে করেন এই আমলাও। বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা আছে বহির্বিশ্বে, তো সেটা কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে প্রচারণা চালাতে হবে এবং সরকারের একই সাথে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি আইডেন্টিফাই করে সেগুলি সমাধানেও হাত দিতে হবে। সৌদি সহ বিদেশি বিনিয়োগের জ্বালানি তেল শোধনাগার বাড়ানো গেলে দেশে কম দামে জ্বালানি তেল পাওয়ার পাশাপাশি পরিশোধিত তেলের আমদানি কমলে সাশ্রয় হতে পারে বিপুল বৈদেশিক মুদ্রা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন এবং পথসভা আয়োজনের ওপর 1 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার সিএমপি থেকে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 12ই নভেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং সর্বোচ্চ শ্রেণীর কেপিআই। প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং প্রাইম মুভার বন্দর এলাকায় চলাচল করে। এসব যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশে ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের দর 1 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনে নিচ্ছে 138 টাকায়। এদিকে কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 টাকা আর ক্রয় 77 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউ দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা 20 পয়সা আর কিনছে 28 টাকায়। সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি 96 টাকা, ক্রয় মূল্য 92 টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দর। ব্যাপক দরপতনের মধ্য দিয়ে শেষ হলো দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন 300 কোটির ঘরে নেমে গেছে। এদিন ডিএসই প্রতিটি সূচকেরই পতন ঘটেছে। ডিএসই এক্স এদিন 47 পয়েন্ট কমে দাঁড়ায় 4825 পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বাড়ে মাত্র 53টির, আর দাম কমে 301টির, আর অপরিবর্তিত থাকে 34টির দর। এদিন লেনদেন হয় 290 কোটি টাকার। যুক্তরাজ্যের শ্রমবাজার দুর্বল হয়ে পড়েছে। গত 3 মাসে যুক্তরাজ্যের বেকারত্ব 5% বেড়েছে।
যা করোনা পরবর্তী সময়ের সর্বোচ্চ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী এই হার প্রত্যাশার চেয়েও বেশি। এমন অবস্থায় ডিসেম্বরে দেশটিতে নীতি সুদ হার কমানোর জল্পনা কল্পনাকে উস্কে দিচ্ছে। এক দশকে যুক্তরাজ্যে সর্বোচ্চ বেকারত্বের হার দেখা গেছে করোনাকালে। 2019 থেকে 2021 পর্যন্ত দেশটিতে বেকারত্বের হার প্রায় 6% থেকে। পরবর্তীতে তা কমে আসলেও গেল 2 বছরে দেশটিতে বাড়তে থাকে কর্মহীন মানুষের সংখ্যা। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে বেকারত্ব 5% স্পর্শ করেছে। বিবিসির প্রতিবেদন বলছে এটি আগামী বছরও এই 5%-এর কাছাকাছি থাকবে বলে শঙ্কা করছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। এসব তথ্য দেশটির দুর্বল শ্রমবাজারের দিকগুলো প্রকাশ করেছে। আর এসবের জন্য দেশটির কিছু রাজনৈতিক সিদ্ধান্তকে দায়ী করেছেন আর্থিক খাত বিশ্লেষকরা। কর বৃদ্ধি, ব্যবসার নীতিমালায় সরকারের অতিরিক্ত নজরদারি ও অপ্রয়োজনীয় জটিল আইন দেশটির অর্থনীতিতে আত্মবিশ্বাস কমিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের তরুণ জনগোষ্ঠীর বিরাট অংশ গত 5 বছরে কোনো চাকরি বা ট্রেনিংয়ে ছিল না। মেহের মনি, ডিবিসি নিউজ ডেস্ক।